রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভূ রাজনীতিতে বিশ্ব কুশীলবদের প্রতিটি চাল যেখানে নিখুঁত ও কৌশলী, সেখানে অনবরত ভুলের পর ভুল করে যাচ্ছেন দুইজন। একজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, অন্যজন তার একনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুইজনের পদক্ষেপই একরকম, আগে করেন তারপর ভাবেন। সম্প্রতি কাতারে হামলা চালিয়ে এমন এক অপরিণামদর্শী কাজ করলেন নেতানিয়াহু, এরপর পস্তাচ্ছেন তিনি। অনুশোচনা করছেন ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট অনেকটা দোষ স্বীকারের ভঙ্গিতে বলেছেন, নেতানিয়াহু কাতারে হামলা চালানোর মতো কোনো কাজ আর করবেন না। আর ইসরায়েল নিয়ে ট্রাম্পের নরম সুর মানে বিশ্লেষকরা নিশ্চিত বড় বিপদে আছেন নেতানিয়াহু। নতুন করে নেতানিয়াহুর বিপদ আজ করার বহুবিধ কারণ রয়েছে। কারণ এই সপ্তাহে আরব ও ইসলামী দেশগুলোর শীর্ষ সম্মেলন থেকে ইসরায়েলকে এমন কঠোর বার্তা দেওয়া হয়েছে যা তারা গাজায় হামলা শুরুর পর আর শোনেনি। ইসরায়েলি বর্বরতা মোকাবিলায় আরব ও ইসলামী দেশগুলোর যৌথ সামরিক বাহিনী গঠনের কথা বলা হয়েছে। সম্মেলন থেকে ইসরায়েলকে সমন্বিতভাবে বয়কট করার পরিকল্পনার কথা এসেছে। তাছাড়া এ মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে আরও 7টি ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে। একই সঙ্গে এই সপ্তাহে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলি বাহিনীর উপর বেশ কয়েক দফা বড় ধরনের আঘাত এনেছে। হামলাগুলো ছিল আগের তুলনায় নিখুঁত। ইসরায়েলের স্পর্শকাতর কয়েকটি স্থাপনা আক্রান্ত হয়েছে। ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিমানকে ধাওয়া করছিল। শেষ পর্যন্ত জরুরি অবতরণের মাধ্যমে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। নিজের ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টায় এই সপ্তাহে গাজা সিটিতে স্থল আগ্রাসন শুরুর মতো ঔদ্ধত্য দেখিয়েছেন নেতানিয়াহু। এর পরিণতি কী হতে পারে তাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। বৈশ্বিক প্রতিক্রিয়া ও সম্ভাব্য বহুমুখী নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে এই সপ্তাহে তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল নিজেকে আন্তর্জাতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পারে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অস্ত্র ও যন্ত্রাংশ আমদানিতে সীমাবদ্ধতার একটা বাস্তব ঝুঁকি তৈরি হয়েছে। গাজার কারণে ইসরায়েল রাজনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হতে যাচ্ছে মন্তব্য করে তিনি সতর্ক করেন, আমরা একটা সুপার স্পার্টা হতে যাচ্ছি আর আমাদের কোনো বিকল্প নেই। নিষেধাজ্ঞা আসতে পারে স্বীকার করে তিনি বলেন, ইসরায়েলকে ক্রমশ এমন এক অর্থনীতির সঙ্গে খাপ খাওয়াতে হবে যার স্বনির্ভর বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ বিদেশি বাণিজ্যের উপর নির্ভর করা যাবে না। তিনি যোগ করেন, এই বিচ্ছিন্নতা ইসরায়েলের অস্ত্র, গোলাবারুদ ও আমদানির সক্ষমতাকে প্রভাবিত করতে পারে। ইসরায়েল যে একঘরে হয়ে যাচ্ছে সেটা স্পষ্ট। এ সপ্তাহে লুক্সেমবার্গ সর্বশেষ পশ্চিমা দেশ হিসেবে এ মাসের শেষের দিকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। 23 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্যান্য দেশের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে দেশটি। লুক্সেমবার্গ হল 7ম পশ্চিমা দেশ যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করল। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও মাল্টা একই ঘোষণা দিয়েছে। পর্তুগালের মধ্যে ডানপন্থী সরকার জানিয়েছে তারা এ বিষয় বিবেচনা করছে এবং এরই মধ্যে অন্যান্য রাজনৈতিক দল ও দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছে। ইসরায়েল আশঙ্কা করছে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদে বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য বলছে, সরকারি কর্মকর্তারা ধারণা করছেন আগামী সপ্তাহে প্রায় 17টি দেশ এই পদক্ষেপ নিতে পারে। তবে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া নিয়ে ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি স্বীকৃতির সম্ভাবনা নাকচ করেছে। তবে গত সপ্তাহে তারা জাতিসংঘের একটি প্রস্তাবকে সমর্থন দিয়েছে, যেখানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। জাপানের সরকারও চাপের মুখে রয়েছে। দেশটির প্রায় অর্ধেক পার্লামেন্ট সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল এরই মধ্যে ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে। সম্প্রতি 24টি দেশে করা জরিপে দেখা যায়, ইসরায়েল ও নেতানিয়াহু উভয়ের প্রতি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক। এমনকি যে দেশটি ঐতিহ্যগতভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র,
সেই যুক্তরাষ্ট্রেও নেতানিয়াহুর জনপ্রিয়তা কমেছে। তাকে সমর্থনের হার দাঁড়িয়েছে 48%, আর 52% মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা 1997 সালের পর সর্বোচ্চ। একই সঙ্গে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতি মার্কিন সমর্থন নেমে এসেছে রেকর্ড 32%। এর কূটনৈতিক প্রভাবও ভয়াবহ। দেশের ভেতরে এই কূটনৈতিক পতনের বিষয়ে সচেতনতা বেড়েছে। সাম্প্রতিক জরিপে 58% ইসরায়েলি মনে করছেন তাদের অস্তিত্ব এখন বিশ্বে খুব কম সম্মানিত কিংবা একেবারেই সম্মানিত নয়। ইসরায়েলি চ্যানেল 13 পরিস্থিতিকে এক রাজনৈতিক সুনামি হিসেবে বর্ণনা করে বলেছে, দোহায় হামলার পর ইসরায়েলের বিচ্ছিন্নতা আরও গভীর হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, মিশর ও জর্ডানের মতো দেশগুলো, যারা একসময় নিজেদেরকে ইসরায়েলের ঘনিষ্ঠ মনে করত, তারা এখন ইরানের দিকে সরে যাচ্ছে এবং ইসরায়েলকে নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখছে না। প্রতিবেদনে আরও বলা হয়, একটি কূটনৈতিক অচলাবস্থা তৈরি হচ্ছে, আর জাতিসংঘে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার প্রভাব মোকাবেলা করা যাচ্ছে না। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এ সপ্তাহে বলেছেন, ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় যৌথ আরব বাহিনী গঠনের জন্য মিশরের প্রস্তাব তথাকথিত সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিগুলোর জন্য গুরুতর আঘাত, বিশেষ করে যখন ইসরায়েলের কয়েকটি মিত্র দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে, তখন ইসরায়েলের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানের বরাতে জানা যায়, লাপিদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচনা করে বলেন, এক বিপজ্জনক মিশ্রণ, অর্থাৎ দায়িত্বজ্ঞানহীনতা, অযোগ্যতা ও ঔদ্ধত্যের কারণে সরকার ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান ভুলুণ্ঠিত করছে। আরব ও ইসলামী বিশ্বের নেতারা এই সপ্তাহের মাঝামাঝি সময়ে দোহায় এক জরুরি সম্মেলনে কাতারের রাজধানীতে হামাসের শীর্ষ প্রতিনিধি দলকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন। তারা হামলার নিন্দা জানান, ক্রমবর্ধমান আঞ্চলিক শঙ্কার বিষয়ে সতর্ক করেন এবং আরও উত্তেজনা রোধে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান। সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলের প্রধানমন্ত্রী আরব অঞ্চলকে ইসরায়েলি প্রভাব বলয়ে পরিণত করতে চান। তিনি উল্লেখ করেন, নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা দিয়েছেন, কোনোদিনও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ কাতারের নেতৃত্ব ও জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই সম্মেলনে অবশ্যই এমন সমাধান দেবে যা ইসরায়েলি হুমকি থেকে এই অঞ্চলকে মুক্ত করবে, গাজা যুদ্ধের অবসান ঘটবে এবং আল কুদসকে সুরক্ষা দেবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি হামলাকে আরব ও ইসলামী বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে সতর্ক করেন। দখলদার সরকার সব রেড লাইন অতিক্রম করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান সতর্ক করে বলেন, ইসলামী উম্মা ইসরায়েলের সম্প্রসারণবাদী উচ্চাভিলাষ ব্যর্থ করতে সক্ষম। তিনি বলেন, নেতানিয়াহু সরকার ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও তিউনিসিয়ার উপর হামলা চালিয়েছে, আজ কাতারের উপরও হামলা করেছে। তিনি অভিযোগ করেন, এই অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। এরদোয়ান বলেন, ইসরায়েলের সম্প্রসারণবাদ রুখতে প্রয়োজনীয় শক্তি ও উপায় ইসলামী বিশ্বের হাতে আছে। ইসরায়েলের ঘরোয়া অস্থিতিশীল অবস্থা নেতানিয়াহুর একেবারেই পক্ষে নেই। ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টে এ সপ্তাহে জানিয়েছে, ক্রমবর্ধমান সংখ্যক ইসরায়েলি সেনা এবং তাদের মায়েরা গাজায় সেনা হিসেবে দায়িত্ব পালনে প্রকাশ্যে অস্বীকৃতি জানাচ্ছেন। এ অবস্থা ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন অব্যাহত রাখার সরকারি প্রচেষ্টাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। খবরে বলা হয়, বিভিন্ন গ্রুপ সেনাদের কারাবাসের ঝুঁকির পরও আদেশ অমান্য করার আহ্বান জানাচ্ছে। যখন ইসরায়েলি বাহিনী গাজা সিটি দখলের জন্য হাজার হাজার রিজার্ভ সেনাকে ডাকছে, তখনই এর বিরোধ দেখা দিয়েছে। ইসরায়েলি সেনাদের এই অসম্মতি সেই বৃহত্তর বিক্ষোভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ আনা হচ্ছে। বিক্ষোভকারীরা বলেছেন, কেবল নিজের স্বার্থে 48 জন বন্দীর মুক্তির জন্য সমঝোতা করার বদলে যুদ্ধকে প্রাধান্য দিচ্ছেন তিনি, যাদের মধ্যে 20 জন জীবিত রয়েছেন। সাবেক নিরাপত্তা কর্মকর্তারা বারবার সতর্ক করে বলেছেন, চলমান সামরিক অভিযান ওই বন্দীদের জীবন বিপন্ন করতে পারে এবং গাজার ভয়াবহ মানবিক সংকটের কারণে বিশ্বব্যাপী তোপের মুখে পড়তে পারে ইসরায়েল। সোলজার্স ফর হোস্টেজ নামের একটি সংগঠন বলছে, তারা 360 জনের বেশি সেনার প্রতিনিধিত্ব করছেন, যারা গাজায় দায়িত্ব পালন করবেন না। আরেকটি সংগঠন সেভ আওয়ার সোলজার বলেছে,
প্রায় 1000 মায়ের পক্ষে তারা কথা বলছেন, যারা নেতাদের প্রতি এই অপ্রয়োজনীয় যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন। উভয় সংগঠন বলছে, সেনাদের ক্লান্তি, ব্যাপক হতাহতের ঘটনা ও অব্যাহত যুদ্ধ বন্দীদের মুক্তির প্রচেষ্টাকে দুর্বল করছে। এই অবস্থায় চলমান যুদ্ধনীতির বিরুদ্ধে সেনা সদস্যদের ভেতরে বাড়তে থাকা তীব্র ক্ষোভের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে শত শত মিলিয়ন ইউরোর অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন। এই সপ্তাহে বাতিল হওয়া এই চুক্তির মূল্য প্রায় 700 মিলিয়ন ইউরো, যার আওতায় স্পেন এলবিট সিস্টেম থেকে ইসরায়েলি রকেট লঞ্চার কিনতে যাচ্ছিল। এই পদক্ষেপ এমন সময় এলো যখন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই সপ্তাহে ঘোষণা দেন, তার সরকার গাজায় ইসরায়েলি হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সামরিক সরঞ্জাম বিক্রি বা ক্রয় নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করবে। মাদ্রিদ আরও একটি 287 মিলিয়ন ইউরো মূল্যের চুক্তি বাতিল করেছে, যার আওতায় একটি ইসরায়েলি কোম্পানির লাইসেন্সে তৈরি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চার কেনার কথা ছিল। ইসরায়েলের অংশগ্রহণের কারণে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। এই জাঁকজমকপূর্ণ সঙ্গীত প্রতিযোগিতা প্রতি বছর মে মাসে আয়োজিত হয়, যা বিশ্বের প্রায় 16 কোটি মানুষ দেখে। এক বিবৃতিতে স্প্যানিশ সম্প্রচার কর্তৃপক্ষ RTV জানিয়েছে, তাদের বোর্ড ভোট দিয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল অংশ নিলে 2026 সালের প্রতিযোগিতা থেকে তারা সরে দাঁড়াবেন। এর আগে এ মাসের শুরুতে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের সম্প্রচার কর্তৃপক্ষ একই ধরনের ঘোষণা দিয়ে বলেছিল, যদি ইসরায়েল প্রতিযোগিতায় থাকে তবে তারা এতে অংশ নেবেন না। ইয়েমেন ও গাজার যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছেন। এই সপ্তাহে ইয়েমেন থেকে প্রায় প্রতিদিনই হামলা হয়েছে। আক্রান্ত হয়েছে জেরুজালেম, তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানের বহু স্পর্শকাতর স্থাপনা। হামলার কারণে বন্ধ হয়েছে বৃহত্তম বেন গুরিয়ন ও দ্বিতীয় বৃহত্তম রামন বিমানবন্দর। গাজায় দখলদার সেনাদের ওপর বেশ কয়েকটি শীর্ষস্থানের হামলা চালিয়েছে হামাস, ইসলামিক জিহাদ সহ প্রতিরোধ সংগঠনগুলো। হামলার পাশাপাশি আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইসরায়েলি জঙ্গলি শাসন বন্ধ করতে আরব ও ইসলামী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাঠানো এক স্মারকলিপিতে হামাস বলেছে, দোহায় তাদের প্রতিনিধি দলের উপর হত্যা চেষ্টার ঘটনা এবং গাজায় গণহত্যা নিয়ে তাদের পাশবিক পদক্ষেপ প্রমাণ করে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বয়কট এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সম্পূর্ণ একঘরে করা জরুরি। হামাস জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অপরাধের মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখেই ইসরায়েলকে জবাব দেওয়া প্রয়োজন। একদিকে প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে বৈশ্বিক ও ঘরোয়া নিন্দা প্রতিবাদের মুখে কোণঠাসা অবস্থায় রয়েছে নেতানিয়াহুর সরকার। নেতানিয়াহু যেমনটা ধারণা করছেন বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ইসরায়েল, সেই বিচ্ছিন্নতার পথ ধরে ইসরায়েল একদিন অস্তিত্বহীন হয়ে পড়বে, এই আশা বিশ্বের মুক্তিকামী মানুষের। এবার সাইপ্রাসকে সরাসরি হুমকি দিল তুরস্ক। সাইপ্রাসের আকাশে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারাক MX মোতায়েনের পর তুরস্ক সরাসরি হুমকি দিয়েছে। আঙ্কারা বলছে, এই পদক্ষেপ দ্বীপের স্থিতিশীলতার জন্য হুমকি এবং তুরস্কের প্রভাব কমাতে পারে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, বারাক MX শুধু সাইপ্রাস নয়, পুরো পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যকেও প্রভাবিত করছে। বারাক MX তৈরি করছে ইসরায়েলের প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এটি একসঙ্গে 150 কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। সাইপ্রাসের আকাশ প্রতিরক্ষা এখন আরও শক্তিশালী হবে, কারণ এর আগে দ্বীপটি শুধুমাত্র পুরনো সোভিয়েত ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করত। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, বারাক MX মোতায়েন পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যকে প্রভাবিত করবে। CSP উপচেয়ারম্যান ইয়াঙ্কি বাকসিওগলুর মতে, সাইপ্রাসে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আঙ্কারা নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি শুধুমাত্র সাইপ্রাস নয়, পুরো অঞ্চলের তুরস্কের প্রতিরক্ষা পরিকল্পনাকেও প্রভাবিত করবে। 1997 সালে দক্ষিণ সাইপ্রাস রাশিয়ার তৈরি S-300 ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা চালায়। তুরস্ক তখন কঠোর হুঁশিয়ারি দেয়, যা দ্বীপের সামরিক উত্তেজনা বৃদ্ধি করে। পরে গ্রিস ক্ষেপণাস্ত্রগুলো নিজের ভূখণ্ডে নিয়ে গেলে পরিস্থিতি সামলানো সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে, বারাক MX এর ক্ষমতা S-300 এর তুলনায় অনেক বেশি। সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রী ভসিলিস পালমার জানিয়েছেন, দেশের সুরক্ষা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব। তিনি বলেছেন, ইসরায়েল ও তুরস্কের মধ্যে সংঘাত তাদের উদ্বেগের বিষয় নয় এবং অস্ত্র কেনার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সাইপ্রাসের সার্বভৌম অধিকার। বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বীপের আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সাজানো হয়েছে।
সাবেক IAI ভাইস প্রেসিডেন্ট শাইগাল বলছেন, ইসরায়েলকে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সমন্বয় করে উত্তর সাইপ্রাসের জন্য প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করতে হবে। এভাবে তুর্কি বাহিনী আক্রমণ করতে পারবে না এবং দ্বীপের আন্তর্জাতিক স্বীকৃত সার্বভৌমত্ব রক্ষা পাবে। বারাক MX উন্নত নজরদারি ব্যবস্থা, 3D রাডার এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা রয়েছে। 3D রাডার সর্বোচ্চ 460 কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। পাফোস বিমান ঘাঁটিতে এখনো পরীক্ষামূলক ধাপ চলছে। পুরোপুরি সক্রিয় হলে সাইপ্রাসের আকাশ প্রতিরক্ষা পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বারাক MX শুধু সাইপ্রাসের জন্য নয়, পুরো ভূমধ্যসাগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তুরস্কের বিমান ও স্থল বাহিনীর লক্ষ্যবস্তু শনাক্ত করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই সিস্টেমের রাডার 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি কামান, মর্টার ও রকেট হামলাও শনাক্ত করতে সক্ষম। 1974 সালে গ্রিস সমর্থিত অভ্যুত্থান চেষ্টার পর তুরস্ক সাইপ্রাসে হামলা চালায়। এর ফলে দ্বীপটি দুভাগে বিভক্ত হয়। দক্ষিণে আন্তর্জাতিক স্বীকৃত সাইপ্রাস প্রজাতন্ত্র এবং উত্তরে তুরস্ক সমর্থিত উত্তর সাইপ্রাস। বর্তমান পরিস্থিতিতে বারাক MX এর মোতায়েন পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে এবং সাইপ্রাস তুরস্ক সম্পর্ককে নতুনভাবে উত্তেজিত করবে বলে ধারণা করা হচ্ছে। সাইপ্রাস তুরস্কের উত্তেজনা শুধু প্রতিরক্ষা সরঞ্জামের কারণে নয়, দ্বীপটির ভূরাজনৈতিক ভারসাম্য এবং ইসরায়েলের কৌশলগত প্রভাব বৃদ্ধিও এখানে জটিলতার কারণ। বারাক MX সরঞ্জামের মাধ্যমে সাইপ্রাস আঞ্চলিক শক্তি ভারসাম্যকে মজবুত করছে এবং ইসরায়েলের প্রভাবও বাড়ছে। নেপালে মাত্র 48 ঘন্টার কম সময়ের মধ্যে জেনজিদের বিক্ষোভে সরকারের পতন ঘটেছে। তবে এ জয় এসেছে চড়া মূল্যে। বিক্ষোভের নেতৃত্ব দেওয়া সংগঠকদের একজন তনুজা পান্ডে। তিনি বলেন, আমরা গর্বিত হলেও এর সঙ্গে মানসিক আঘাত, অনুশোচনা ও ক্ষোভের মিশ্র বোঝাও যোগ হয়েছে। হিমালয়ের দেশ নেপালে গত সপ্তাহের বিক্ষোভে 72 জন নিহত হয়েছেন। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিক্ষোভে সরকারি ভবন, রাজনৈতিক নেতাদের বাসভবন ও গত বছরের জুলাইয়ে চালু হওয়া হিলটনের মতো বিলাসবহুল হোটেলে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভের কারণে প্রায় 3 লাখ কোটি নেপালি রুপির বা 2130 কোটি মার্কিন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে, যা দেশটির মোট জিডিপির প্রায় অর্ধেক। এ সময় নেপালের বিভিন্ন সরকারি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। 8 সেপ্টেম্বরের ভয়াবহ বিক্ষোভ শুরুর 2 দিন আগে 24 বছর বয়সী পরিবেশ কর্মী তনুজা পান্ডে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি অঞ্চলটির অন্যতম সংবেদনশীল পর্বতশ্রেণী চুরেতে একটি খনি দেখান। তিনি লিখেছিলেন, নেপালের সম্পদের মালিকানা শুধু জনগণের, রাজনীতিবিদদের প্রাইভেট লিমিটেড কোম্পানির নয়। এ সময় সমবয়সীদের প্রতি দুর্নীতি ও জাতীয় সম্পদের অপব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান জানান তিনি। এশিয়ায় তরুণদের অন্যান্য আন্দোলনের মতো নেপালের জেনজিদের বিক্ষোভও ছিল নেতৃত্বহীন। দেশটির ক্ষমতাবান রাজনীতিবিদদের সন্তান, যাদের নেপো বেবিস বলা হয়, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জনগণের ক্ষোভ জমা হচ্ছিল। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ সম্পদের আড়ম্বরপূর্ণ প্রদর্শনীর অভিযোগ আনা হয়। সবচেয়ে ভাইরাল হওয়া ছবিগুলোর মধ্যে একটিতে প্রাদেশিক মন্ত্রীর ছেলে সৌগত থাবাকে দেখা গেছে। ছবিতে তাকে লুই ভুতো, গুচি, কার্টিয়ার সহ বিলাসবহুল ব্র্যান্ডের বাক্স দিয়ে তৈরি একটি ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর জবাবে সৌগত দাবি করেন, ছবিটি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তার বাবা জনসেবা থেকে উপার্জিত প্রতিটি রুপি জনগণের কাছে ফেরত দিয়েছেন। তনুজা পান্ডে বলেন, এটা দুঃখজনক যে শিক্ষিত তরুণরাও দেশ থেকে বাধ্য হচ্ছেন, কারণ এখানে যে বেতন দেওয়া হয় তা মর্যাদার সঙ্গে বেঁচে থাকার প্রয়োজনীয় অর্থের তুলনায় অনেক কম। নেপালের গণতন্ত্র খুব একটা পুরনো নয়। মাওবাদীদের নেতৃত্বে 1 দশকের গৃহযুদ্ধের পর 2008 সালে নেপাল একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। সেই সময়ে 17,000-এর বেশি মানুষ নিহত হয়েছিলেন, কিন্তু এরপরেও প্রতিশ্রুত স্থিতিশীলতা ও সমৃদ্ধি আসেনি। 17 বছরে নেপালে 14টি সরকার গঠিত হয়েছে এবং কোনো নেতাই পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করতে পারেননি। তনুজা বলেন, আমি মানুষের হাতে পেট্রোল ভর্তি বোতল দেখেছি। তারা সেগুলো মোটর বাইক থেকে পেয়েছিলেন। এরপর তারা সংসদ ভবন আক্রমণ শুরু করেন। আইনে স্নাতক এক তরুণী সুপ্রিম কোর্ট ভবনে অগ্নিসংযোগ দেখে কেঁদে ফেলেন। তিনি বলেন, এটি তার কাছে একটি মন্দিরের মতো ছিল। নেপালে সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কিছুটা শান্তি ফিরে আসে। কয়েকদিনের জন্য কারফিউ জারি করা হয়। সপ্তাহের শেষের দিকে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হয়। এই পদের জন্য বিক্ষোভকারীদের পছন্দের তালিকায় ছিলেন তিনি। তনুজা পান্ডের আশা, সুশীলা কার্কি দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে পারবেন। তবে এরপরও নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকে যাচ্ছে।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রুমেলা সেন বলেন, এদিকে নিহত বিক্ষোভকারীদের পরিবার স্বজন হারানোর বেদনা মেনে নেওয়ার চেষ্টা করছে। যুবরাজ নেউপানের 23 বছর বয়সী ছেলে যোগেন্দ্র বিক্ষোভে নিহত হন। ছেলেহারা এই বাবা বলেন, আমরা আমাদের প্রিয় সন্তানকে হারিয়ে গভীরভাবে শোকাচ্ছন্ন হয়ে গেছি। তিনি আরো বলেন, সে কিভাবে মারা গেল আমি এখনো তা জানতে পারিনি। যোগেন্দ্র নেউপানের দাদা সৌভাগ্য নেউপান বলেন, পরিবর্তনের দাবিতে আমাদের প্রিয়জন তার জীবন দিয়েছেন। তার রক্ত ও ত্যাগের স্বীকৃতি পেলে ভবিষ্যতে অন্য তরুণদের আর রাস্তায় নামতে হবে না। তনুজা পান্ডে বলেন, তিনি নেপালের ভবিষ্যৎ নিয়ে সতর্কতার সঙ্গে আশাবাদী, তবে গত সপ্তাহের মানসিক আঘাত তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই নেপালি তরুণী আরো বলেন, আমরা আর নীরব থাকতে বা অন্যায়কে মেনে নিতে রাজি নই। এটি কেবল একটি মৃদু ধাক্কা নয়, বরং দশকের পর দশক ধরে ক্ষমতা কুক্ষিগত করা ব্যবস্থার প্রতি এক সাহসী চ্যালেঞ্জ। এবার ভয়ঙ্কর দস্যু বাহিনী দেখা গেল উত্তর কোরিয়ার আকাশে। কিম জং উনের নেতৃত্বে দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন প্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি করেছে। এই ড্রোনগুলো কেবল নজরদারি নয়, যুদ্ধের জন্য প্রস্তুত। উত্তর কোরিয়ার আধুনিকৃত বিমান বাহিনী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কিম তার অস্ত্র ভাণ্ডার দিন দিন শক্তিশালী করে তুলেছেন। ছোট দেশ হওয়া সত্ত্বেও তারা পারমাণবিক অস্ত্রসহ সামরিক শক্তি দিয়ে চোখ রাঙায় যুক্তরাষ্ট্রসহ বহিঃশত্রুদের। অস্ত্র প্রযুক্তি আধুনিক করা ও ড্রোন সক্ষমতা বাড়াতে এআই এখন উত্তর কোরিয়ার শীর্ষ অগ্রাধিকার। বৃহস্পতিবার রাজধানীর পিয়ংইয়ংয়ে আনম্যানড অ্যারোনটিক্যাল টেকনোলজি কমপ্লেক্সে এক সফরের সময় কিম বহুমুখী ড্রোন ও নজরদারি চালাতে সক্ষম চালকবিহীন যানের কার্যকারিতা পরিদর্শন করেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির ভিডিওতে দেখা যায় একটি ড্রোন উড়ে নির্দিষ্ট লক্ষ্য ধ্বংস করছে। এই মহড়ায় কুমসং সিরিজের ট্যাকটিক্যাল অ্যাটাক ড্রোন অভাবনীয় যুদ্ধ দক্ষতা দেখিয়েছে এবং কিম জং উন এতে খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন, ড্রোন এখন একটি গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ হয়ে উঠেছে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক করার অন্যতম প্রধান হাতিয়ার। সংবাদ সংস্থাটির মতে, কিম নতুনভাবে চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে দ্রুত উন্নয়নের উপর গুরুত্ব দেন এবং বলেন এটি সামরিক বাহিনীর চালকবিহীন অস্ত্র ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ড্রোনের ধারাবাহিক উৎপাদন ক্ষমতা বাড়ানো ও জোরদার করা প্রয়োজন। এই সফরটি এমন এক সময় হলো যখন এক সপ্তাহ আগে কিম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM ব্যবহারের জন্য নতুন ধরনের কঠিন জ্বালানি রকেট ইঞ্জিন পরীক্ষা করেছেন। তিনি এটিকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির গুরুত্বপূর্ণ প্রসার হিসেবে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA জানায়, উত্তর কোরিয়ার সামরিক শক্তির মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্রসজ্জিত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। বাড়তে থাকা পারমাণবিক অস্ত্রের মজুত করা একটি প্রাথমিক পর্যায়ের গোয়েন্দা স্যাটেলাইট কর্মসূচি। বর্তমানে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে প্রায় 10 লাখ সক্রিয় সশস্ত্র সৈন্য নিয়োজিত রয়েছে, যারা দেশের নিরাপত্তা রক্ষায় নিয়মিত দায়িত্ব পালন করে। এছাড়াও প্রায় 70 লাখেরও বেশি রিজার্ভ সদস্য রয়েছে, যাদের জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন করা সম্ভব। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষক সংস্থা 38 নর্থের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা থাকলেও উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার কিছু গবেষকের সঙ্গে মিলে কৃত্রিম বুদ্ধিমত্তা AI নিয়ে গবেষণা করেছে। এতে বোঝা যায় AI প্রযুক্তিতে পিছিয়ে পড়া কাটিয়ে উঠতে তারা বেশ জোরালো চেষ্টা করছে। উত্তর কোরিয়া তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা AI উন্নয়নের জন্য বেশিরভাগ সময় চীনের উপর নির্ভর করে, কারণ চীন এখন বিশ্বের অন্যতম শক্তিশালী AI প্রযুক্তির দেশ। দীর্ঘদিন ধরে তারা চীনের উপর নির্ভরশীল হলেও কিম জং উনের নেতৃত্বে এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে। গত বছর কিম ও পুতিন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেন, যা পশ্চিমা বিশ্বে উদ্বেগ তৈরি করে। তবে বিশ্লেষকদের মতে এতে রাশিয়া যতটা লাভবান হয়েছে, উত্তর কোরিয়া ততটা হয়নি। রাশিয়াকে বড় অঙ্কের অস্ত্র ও সৈন্য দিলেও উত্তর কোরিয়া পেয়েছে তুলনামূলকভাবে কম সাহায্য। তবে এ বিষয়ে বিশ্লেষকরা বলেছেন, যেসব উত্তর কোরিয়ান সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে তারা আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে, বিশেষ করে ড্রোন কিভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা শিখছে। এই অভিজ্ঞতা উত্তর কোরিয়ার সামরিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বিশ্লেষণ অনুসারে উত্তর কোরিয়া বর্তমানে দীর্ঘদিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী সামরিক অবস্থানে রয়েছে। দেশের সামরিক সক্ষমতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা যুক্তরাষ্ট্র ও তার নিকটস্থ মিত্রদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে কিম জং উন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে তার দেশের বিরুদ্ধে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে উল্লেখ করেছেন। সাম্প্রতিক এই উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব শক্তি হিসেবে অবস্থান তৈরি করার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে তিনি ড্রোন প্রযুক্তিকে দেখছেন। চীনের হাইপারসোনিক মিসাইল পিছনে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকেও। চলতি মাসে চীন বিশাল সামরিক কুচকাওয়াজ আয়োজন করেছে। সেই মঞ্চে যুদ্ধজাহাজ ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মাধ্যমে তারা ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতে কোনো সংঘাত হলে যুক্তরাষ্ট্রের $1300 কোটি বিমানবাহী রণতরীও সাগরের তলে চলে যেতে পারে। সামরিক বিশ্লেষকরা এটিকে মার্কিন নৌবাহিনীর জন্য হুমকি হিসেবে দেখছেন।
চীন শুধু সামরিক প্রদর্শনীতে সীমাবদ্ধ নয়, ব্যাপক বিনিয়োগে হাইপারসনিক কর্মসূচি দ্রুত এগিয়ে চলছে। 2018 সালে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মাইকেল গ্রিলিফ জানিয়েছিলেন, গত দশকে চীন যুক্তরাষ্ট্রের তুলনায় 20 গুণ বেশি পরীক্ষা চালিয়েছে। 2020 সাল থেকে চীনা সেনাবাহিনীতে ডিএফ জেডএফ গ্লাইড যান সরবরাহ শুরু হয়েছে। সাম্প্রতিক কুচকাওয়াজে YJ-17, YJ-19 ও YJ-20 ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে, যা প্রয়োজনে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ব্যবহার করা যেতে পারে। চীনের পাশাপাশি রাশিয়াও হাইপারসনিক অস্ত্র তৈরিতে বিনিয়োগ বাড়িয়েছে। তাদের অ্যাভানগার্ড গ্লাইড যান ও জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র আংশিক মোতায়েন হয়েছে। কিনজাল নামের আরেকটি অস্ত্রকে মস্কো অজেয় বললেও ইউক্রেন যুদ্ধক্ষেত্রে 2022 সাল থেকে 40টিরও বেশি কিনজাল ভূপাতিত হয়েছে বলে কিয়েভ দাবি করেছে। জিরকনও প্রতিহত করার প্রমাণ মিলেছে। ফলে রাশিয়ার প্রচারণা যতই জোরালো হোক, কার্যকারিতার প্রমাণ নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ওয়াশিংটন সন্ত্রাসবিরোধী অভিযানে বেশি মনোযোগ দেওয়ায় হাইপারসনিক অস্ত্রক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল। তবু মার্কিন গবেষণা প্রতিষ্ঠান CSIS এর বিশেষজ্ঞরা বলেছেন, উন্নতি ধীর হলেও অবস্থা মোটেই হতাশাজনক নয়। বিমান বাহিনী জানিয়েছে, বছরের শেষ নাগাদ ডার্ক ইগল হাইপারসনিক অস্ত্র মোতায়েনের পথে রয়েছে। দুটি বড় প্রকল্প ARRW ও HACM 2026 এবং 2027 সালে উৎপাদনের লক্ষ্য নিয়েছে। হাইপারসনিক অস্ত্র শব্দের গতির 5 গুণ গতিতে চলে, যার কারণে এগুলোকে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো কঠিন। বিশ্বজুড়ে রকেট চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক গ্লাইড যান নিয়ে গবেষণা চলছে, তবে দ্রুত গতিতে তাপ সৃষ্টির নকশায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের বাজেট নথি অনুযায়ী এই সমস্যার কারণে কর্মসূচিতে বিলম্ব দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ নিরাপত্তা বিশ্লেষক টড হ্যারিসন মনে করিয়ে দিচ্ছেন, চীনের সামরিক ক্ষমতা অনেক সীমিত। মাত্র 3টি বিমান বাহিনীর রণতরীর বিপরীতে যুক্তরাষ্ট্রের আছে 11টি স্টেলথ বিমান এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে মার্কিন বাহিনী এখনও বৈশ্বিক শক্তির শীর্ষে। তাই হাইপারসনিক প্রযুক্তিতে সাময়িক পিছিয়ে থাকা সামগ্রিক সামরিক ভারসাম্যকে বদলাবে না। বিশ্লেষকদের মতে, বাজেট ও গবেষণায় যথেষ্ট বরাদ্দ না আসলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবধান কমানো সময় সাপেক্ষ হবে। তবে যুক্তরাষ্ট্র যদি দ্রুত পদক্ষেপ নেয়, প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠবে। ইতিমধ্যেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্ররা যৌথ প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে। ফলে হাইপারসনিক প্রযুক্তিকে ঘিরে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা আগামী বছরগুলোতে আরও গরম হওয়ার সম্ভাবনা আছে। উত্তর কোরিয়ার কাছ থেকে 16 আনা সামরিক সহায়তা নিয়ে সেটার 1 আনাও ফেরত দিচ্ছে না রাশিয়া। তা কোরিয়াকে যে সামান্য প্রতিদান দিচ্ছে তা সারা বিশ্বের চোখেই অসম। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে যে চুক্তি চলছে তা একেবারেই অসম ও একপাক্ষিক, যেখানে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেলেও পিয়ংইয়ং তেমন কোনো উল্লেখযোগ্য সুবিধা পায়নি। জার্মান থিঙ্ক ট্যাঙ্ক ফ্রিডরিখ নওমান ফাউন্ডেশন বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদন জানিয়েছে, 2023 সাল থেকে উত্তর কোরিয়া রাশিয়ার ইউক্রেন যুদ্ধে সহায়তা দিতে প্রায় $9.8 বিলিয়ন অস্ত্র, গোলাবারুদ, রকেট, ভারী সামরিক সরঞ্জাম ও প্রায় 15,000 সেনা পাঠিয়েছে। এই সহায়তা গত 1 বছর ধরেই চলেছে। প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়ার বিপুল সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়া যে প্রতিদান দিয়েছে তার মূল্য সর্বোচ্চ 457 মিলিয়ন থেকে $1.19 বিলিয়ন মধ্যে হতে পারে। এই বিরাট ব্যবধানের কারণে গবেষণায় দুই দেশের সম্পর্ককে স্পষ্টভাবে অসম অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এই চুক্তিতে রাশিয়া বিপুল সুবিধা পেলেও উত্তর কোরিয়া পেয়েছে তুলনামূলকভাবে খুব সামান্য, মাত্র 457 মিলিয়ন থেকে $1.19 বিলিয়ন কিছু খাদ্য, জ্বালানি এবং সীমিত সামরিক সরঞ্জাম। এই বিরাট পার্থক্য স্পষ্টভাবে দেখিয়ে দেয় দুই দেশের মধ্যে সম্পর্ক কতটা একপাক্ষিক ও অসম হয়ে উঠেছে। প্রতিবেদনের লেখিকা ওলেনা গুসেইনোভা জানিয়েছেন, রাশিয়া উত্তর কোরিয়াকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহে অত্যন্ত সতর্ক আচরণ করেছে। তার ভাষায়, ক্রেমলিন এখন পর্যন্ত মূলত সাধারণ সরঞ্জাম ও নিম্ন স্তরের সামরিক সরঞ্জামই দিয়েছে, যদিও কিছু এয়ার ডিফেন্স সিস্টেম, ইলেকট্রনিক এয়ারফেয়ার ইকুইপমেন্ট এবং ফাইটার জেট দেওয়ার কথা রয়েছে। বাস্তবে সেগুলো সরবরাহ খুবই সীমিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া রাশিয়াকে যে সামরিক সহায়তা দিয়েছে তার মধ্যে রয়েছে লাখ লাখ গোলাবারুদ, শত শত রকেট লঞ্চার ও কামান, KN-23 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের ভারী অস্ত্র এবং প্রায় 15,000 সেনা সদস্য। এই বিপুল সহায়তা রাশিয়াকে সবচেয়ে বেশি উপকৃত করেছে। তবে এই সামরিক সহযোগিতা উত্তর কোরিয়ার জন্য বড় কোনো অর্থনৈতিক সুফল বয়ে আনেনি। দেশটি এখনও তীব্র অর্থনৈতিক সংকটে রয়েছে। রাশিয়া থেকে পাওয়া অর্থের বড় একটি অংশ রুশ ব্যাংকিং ব্যবস্থার মধ্যেই আটকে আছে, যার ফলে উত্তর কোরিয়ার হাতে নগদ অর্থ খুব সীমিত পরিমাণে পৌঁছেছে।
যদিও বিনিময় পরিষ্কারভাবেই অসম, উত্তর কোরিয়া তবুও এই চুক্তিকে গুরুত্ব দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে তাদের জন্য মূল লাভ হলো অস্ত্র পরীক্ষার সুযোগ, রাশিয়ার কাছ থেকে কিছু প্রযুক্তিগত জ্ঞান এবং আন্তর্জাতিকভাবে কিছুটা স্বীকৃতি অর্জন। ফ্রিডরিক নওমান ফাউন্ডেশনের দক্ষিণ কোরিয়া প্রধান ফ্রেডরিক এসপোর বলেন, প্রতিদান কম হলেও উত্তর কোরিয়া এই সহযোগিতা চালিয়ে যাচ্ছে, কারণ সামগ্রিকভাবে এই সম্পর্ক তাদের জন্য লাভজনক বলেই মনে করছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে রাশিয়া উত্তর কোরিয়াকে ন্যায্য প্রতিদান দিতে বাধ্য হতে পারে, তবে সেজন্য ইউরোপ সহ অন্যান্য দেশকে রাশিয়ার উপর চাপ বাড়াতে হবে, যাতে এমন একতরফা ও অসম সম্পর্ক শেষ হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।